আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা একটু কষ্ট করে জানিয়ে দিবেন আমার ভয়েস এবং স্মার্ট বোর্ড আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। জায়েদ আহমেদ ওয়ালাইকুম আসসালাম। স্মৃতি ভাইয়া ভালো আছে। আন্না আক্তার ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, জায়েদ আহমেদ, কালকে আমার আইসিটি এক্সাম। এখন কিসের এক্সাম চলে? আপনাদের এই মাসে ফাইনাল পরীক্ষা, এখন কিসের এক্সাম চলে কলেজে? ফাইজা ওয়ালাইকুম আসসালাম। সামিরা তানহা ওয়ালাইকুম আসসালাম স্যার, অনেক ভালো আছে। এখন মডেল টেস্ট নিচ্ছে বুঝলাম না। আচ্ছা যাক, আমরা শুরু করি। আজকে আমরা ঢাকা কলেজের নাম শুনছেন অবশ্যই, ইডেন কলেজের পাশে ঢাকা কলেজ। আমরা আজকে ঢাকা কলেজের প্রশ্ন সলভ করব। ওকে, আমরা একদম 9টা বাজার সাথে সাথে শুরু করে দেবো। আর 3 মিনিট আছে, 3টে মিনিট আপনারা একটু কোয়েশ্চেনটা দেখতে থাকেন, উদ্দীপকগুলো পড়েন, প্রশ্নটা পড়েন। আর কেউ যদি এটা সলভ যেটার সমাধান পারে তাহলে সলভ শুরু করে দেন, ঠিক আছে? কেউ যদি এটা সলভ পারেন তাহলে নিজে নিজে শুরু করে দেন। আমাদের আজকে কি কি আছে? এইচটিএমএল থেকে প্রশ্ন, তারপরে এটা কি সি প্রোগ্রাম থেকে, এটা তৃতীয় অধ্যায়, হাফ হেডার, আর একটা ফুল হেডার। এটা সি প্রোগ্রাম থেকে। ওকে ওকে, আমরা শুরু করব এবং নির্ধারিত সময়ের মধ্যে আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? ওকে, 9টা বেজে গেছে, তাহলে আমরা শুরু করে দিই। দেখেন, উদ্দীপকে একটা টেবিল দেওয়া ছিল।
আনিস সাহেব এমন একটা ওয়েব পেজ তৈরি করতে চাইলে যেখানে flower.jpg নামে একটা ছবি ও নিচের টেবিল থাকবে, মানে আনাজ সাহেব হচ্ছে একটা ওয়েব পেজ তৈরি করবেন যেখানে হচ্ছে যে এই নামের একটা ছবি থাকবে আর এই টেবিলটা থাকবে, এমন একটা সে ওয়েব পেজ ডিজাইন করবে। ভালো কথা। গ নম্বর প্রশ্ন হচ্ছে উপরোক্ত টেবিলের জন্য HTML কোড লিখো। টেবিল কোনটা? টেবিলটা হচ্ছে আমার এটার জন্য আমার HTML কোড লিখতে হবে। ভালো কথা, খুবই সহজ। এখানে রো কয়টা আছে? একটা রো, দুইটা রো, তিনটা রো। রো সংখ্যা হচ্ছে তিনটা। এক নাম্বার রো তো ডাটা হচ্ছে একটা, দুই নাম্বার রো তো ডাটা একটা, এবং তিন নাম্বার রো তো ডাটা হচ্ছে কয়টা? দুইটা। রাইট, এই তো আমার হয়ে গেল। এক নাম্বার রোতে কি হবে? কল স্প্যান হবে, যার ভ্যালু হবে 2, কারণ এখানে দেখেন এই যে নামটা কিন্তু এইরকম, রাইট? তার মানে এই এক নাম্বার রোতে কি হবে? একটা কল স্প্যান হবে, এবং কল স্প্যানের ভ্যালু কত হবে? 2। দুই নাম্বার রোতেও একটা কি হবে? কল স্প্যান হবে, এবং যার ভ্যালু কত হবে? 2। এতটুকু যদি একটা টেবিলের আপনারা আইডেন্টিফাই করে ফেলতে পারেন, তাহলে এই রো স্প্যান কল স্প্যান টাইপের টেবিল আপনারা ইজিলি করে ফেলতে পারবেন। ঠিক আছে, আমি প্রথমে কি ফাইন্ড আউট করছি যে এই টেবিলে রো সংখ্যা কয়টা, রো কয়টা পাইছি? একটা, দুইটা, তিনটা রো পাইছি। তারপরে আমার ফাইন্ড আউট করতে হবে কোন রোতে কয়টা ডাটা আছে। এক নাম্বার রোতে ডাটা আছে কয়টা? একটা। দুই নাম্বার রোতে ডাটা একটা, তিন নাম্বার রোতে ডাটা দুইটা। তারপরে ফাইন্ড আউট করব কোথায় রো স্প্যান অথবা কল স্প্যান হয়েছে। আমি দেখছি এক নাম্বার ডাটাতে কি হয়েছে? কল স্প্যান হয়েছে। কারণ কি? কারণ এই যে কলামটা এটা কি এরকম সম্পূর্ণই ছিল, রাইট? সো এখানে যেহেতু কল স্প্যান হয়েছে, কল স্প্যানের ভ্যালু কত হবে? একটা, দুইটা। এই যে কল স্প্যানের ভ্যালু 2, এবার এখানেও কল স্প্যানের ভ্যালু 2। আর বাকি ভিতরে যে টেক্সট গুলো আছে এগুলো হচ্ছে টেক্সট ফরম্যাটিং। আশা করছি এটা ইজিলি এখন আপনারা নিজেরাই করে ফেলতে পারবেন। খন্দকার ইয়াসিন আজকে বিকেলে করেছি এটার মতোই। আয়েশা জানাত আলাইকুম আসসালাম। আচ্ছা, যারা পারবেন তারা নিজেরা করতে থাকেন, যারা না পারবেন তারা আমার সাথে প্র্যাকটিস করেন। ঠিক আছে, যারা না পারবেন তারা আমার সাথে প্র্যাকটিস করেন। আচ্ছা দেখেন, আমরা শুরু করি। প্রথম কি আছে? বেসিক স্ট্রাকচারটা লিখতেছি, HTML, তারপরে বডি। আমি হেড চাইলে দিতেও পারি, না দিলেও সমস্যা নাই, বডি লিখলাম। ঠিক আছে, আমাকে যেহেতু এটা টেবিল লিখতে হবে, আমি একটা টেবিল ট্যাগ নিয়ে নিলাম, টেবিল। এবং বর্ডার অ্যাট্রিবিউটে তার বর্ডারটা বলে দিলাম, ডিফল্ট বর্ডার কত? 1, যেন তার যতটুকু লাগে সেই জন্য ততটুকু নিয়ে নেই। ওকে ওকে, এবার আমি যে কাজটা করব, এক নাম্বার রো এর কাজটা করব। দেখেন, এটা হচ্ছে আমার এক নাম্বার রো, দুই নাম্বার রো, তিন নাম্বার রো, তিনটা রো আছে। এই যে আমি প্রথম টেবিল রো নিলাম, প্রথম টেবিল রো। প্রথম টেবিল রো তো ডাটা কয়টা? একটা ডাটা। এই যে আমি একটা টেবিল ডাটা নিয়ে নিলাম। ঠিক আছে, এটার মধ্যে যেহেতু কল স্প্যান আছে, তার মানে এখানে কল স্প্যানটাও বলে দিতে হবে। এবং কল স্প্যানের ভ্যালু হচ্ছে কত? 2, রাইট? এবং ডাটা কি আছে? আইডিয়াল। তারপর আমি কি করব? এই টেবিল ডাটা ট্যাগটাকে ক্লোজ করে দিব। ওকে, এবার আমি কি করব? এই টিআর ট্যাগটাকে ক্লোজ করে দিব। এই হচ্ছে আমার এক নাম্বার টেবিল রো এর কাজ। আমার এক নাম্বার টেবিল রো এর কাজ শেষ। ঠিক আছে, আমার এক নাম্বার টেবিল রো এর কাজ শেষ। এবার আসেন দুই নাম্বার টেবিল রোতে। এই যে আমি দুই নাম্বার টেবিল রো শুরু করলাম, আমি ডাটা দিলাম। দুই নাম্বার টেবিলটাতে কি হয়েছে? কল স্প্যান হয়েছে, যে আমি কল স্প্যান বলে দিলাম। এবং কল স্প্যানের ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 2। এবং ডাটা কি আছে? প্রথম হচ্ছে কি? আইসিটি, রাইট? আমি এই ডাটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে বলে দিলাম আইসিটি, প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ। তারপরে একটা ব্রেক দিয়ে দিলাম। কারণ কি? কারণ আইসিটির নিচে কি এই লেখাটা, এটা কি? আচ্ছা, এই লেখাটা স্পষ্ট পড়া যাচ্ছে না, এটা আমি ধরে নিলাম টিম ভিডিও। ঠিক আছে, ধরে নিলাম টিম ভিডিও লেখাটা। দেখেন, আইসিটির নিচে কিন্তু এই লেখাটা, এই জন্য কি করছি আমি? প্যারাগ্রাফ ট্যাগের পরে ব্রেক ট্যাগ দিচ্ছি, অর্থাৎ আইসিটির পরে
ব্রেক আছে, যে ব্রেক ট্যাগ নিয়ে নিলাম, ঠিক আছে, ব্রেক ট্যাগ নিয়ে নিলাম। এবার পরেরটা কি আছে, আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। এই প্যারাগ্রাফটাকে কি আছে এখানে, এটা ধরে নিলাম এই শব্দটা হচ্ছে টিম। টিম ভিডিও, ভিডিও লেখাটা কোথায় আছে, আন্ডারলাইন ট্যাগের ভিতরে আছে, আন্ডারলাইন ট্যাগের ভিতরে আছে কি ভিডিও লেখাটা, এই যে ভিডিও, তারপরে যে আন্ডারলাইন ট্যাগ ক্লোজ, তারপরে যে প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ, ফাইনালি যে টেবিল ডাটা ক্লোজ। দেখেন টেবিল ডাটা কিন্তু আমার এখান থেকে শুরু হয়েছে, যে এতটুকু হচ্ছে আমার টেবিল ডাটা স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে আমার টেবিল ডাটা ক্লোজিং ট্যাগ, মাঝখানে যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো লিখে দিলাম, ফাইনালি এই টেবিল রোটাকে ক্লোজ করে দিব। এই যে ফাইনালি টেবিল রোটা কি ক্লোজ হয়ে গেল। এখন একটু খেয়াল করেন, এই যে এতটুকু আমি একটু দেখাই, এই যে টেবিল রো থেকে এই টেবিল রো যে এতটুকু, এটা হচ্ছে আমার 1 নাম্বার রো এর কাজ। তারপর যে এইখান থেকে এতটুকু, এটা হচ্ছে আমার 2 নাম্বার টেবিল রো এর কাজ। ওকে, দেখা যাচ্ছে কি, ভালোভাবে দেখা যাচ্ছে? তারপরে হচ্ছে আমার 3 নাম্বার টেবিল রো। ওকে, এই যে আমি 3 নাম্বার টেবিল রো শুরু করলাম, 3 নাম্বার টেবিল রো টেবিল ডাটা দিলাম। প্রথম টেবিল ডাটা কি ফ্লাওয়ার, এবং ফ্লাওয়ারটা কোথায় আছে, আন্ডারলাইনে আছে, আন্ডারলাইন ট্যাগ ক্লোজ, ফাইনালি টেবিল ডাটাকে ক্লোজ করে দিব। তারপরে আরেকটা কি আছে, আরেকটা টেবিল ডাটা আছে, এই টেবিল ডাটাটা কি আছে, এই টেবিল ডাটাটা হচ্ছে এইরকম, এক্স এর উপরে পাওয়ার এক্স, তারপরে এক্স, তার নিচে হচ্ছে ওয়াই, ঠিক আছে, এটা হচ্ছে এরকম। তাহলে এখানে কি হবে, প্রথমে এক্স হবে, এখানে প্রথমে এক্স হবে, তারপরে সাব ট্যাগে হবে হচ্ছে কি আবার এক্স, তারপরে সাব ট্যাগ ক্লোজ। ওকে, তারপরে আবার কি হবে এক্স, তারপরে সাব ট্যাগ হবে, যেহেতু নিচে নিচে কি আছে ওয়াই, তারপরে কি হবে সাব ট্যাগ ক্লোজ। তারপরে আমি কি করব, টেবিল ডাটাটাকে ক্লোজ করে দিব। ওকে, এই তো আমার কাজ শেষ। তারপরে কি করব, এই টেবিল রোটাকে ক্লোজ করে দিব। আমার যদি নিচে নাই, যে কারণে আমি এই পাশে লিখতেছি, তারপরে যে আমি টেবিল রোটাকে ক্লোজ করব। এটা কোন টেবিল রোটাকে ক্লোজ করলাম, এই যে এই 3 নাম্বার টেবিল রোটাকে ক্লোজ করলাম। তারপরে কি করতে হবে, এই বডিটাকে ক্লোজ করতে হবে, তারপরে হচ্ছে HTML-টাকে ক্লোজ করতে হবে। ওকে, এই তো এই হচ্ছে আনসার। দেখেন বুঝছেন কিনা, কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই প্রশ্ন করবেন। এটা নির্দিষ্টভাবে বলে দিতে যে আইডিয়াল মাঝখানে হবে, তাহলে অ্যালাইন সেন্টার দিতেই হতো, এখন আপনার ইচ্ছা করলে করতেও পারেন। আর নাকতার এক লাইনেও শেষ করতে পারেন, আপনি চাইলে নিচে নিচেও লিখতে পারেন, আমার জায়গা নেই, যে কারণে আমি ট্যাগগুলা এক লাইনে শেষ করছি। আপনি চাইলে ট্যাগগুলো নিচে নিচেও লিখতে পারেন। টিমের আগে পি ট্যাগ দিলে কেন, টিমের আগে, আচ্ছা প্যারাগ্রাফ ট্যাগের কাজ হচ্ছে কি, আপনি ইনপুট যাই দিবেন আউটপুট তাই প্রদর্শন করবে। আমি যদি এখানে প্যারাগ্রাফ ট্যাগ নাও দেই কোনো প্রকার সমস্যা নেই, প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দেওয়া এটা একটা গুড প্র্যাকটিস, ভালো। আপনি যদি প্যারাগ্রাফ ট্যাগটা নাও দেন কোনো সমস্যা নেই, কারণ প্যারাগ্রাফ ট্যাগ হচ্ছে একটা আজাইরা ট্যাগ, মানে হচ্ছে এই ট্যাগ জাস্ট হচ্ছে ফর্মালিটি মেনটেন করে। কেন ফর্মালিটি মেনটেন করে, কারণ আমরা HTML এর ডেফিনেশনে কি জানি, যে এটা হচ্ছে কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কিছু হাইপার টেক্সটের সমন্বয়ে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে কিছু মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। আমি HTML এ যাই কিছু চেঞ্জ করব, সবকিছু করব হচ্ছে ট্যাগের সমন্বয়ে। কিন্তু এই প্যারাগ্রাফ এমন একটা ট্যাগ, যেই ট্যাগ হচ্ছে আমি ইনপুট যাই দিব ফলাফল আউটপুট তাই দেখাবে। যেহেতু এটা একটা মার্কআপ ট্যাগ, আমাকে ট্যাগ ব্যবহার করতে হবে, সেই জন্য এমন একটা ট্যাগ রাখা হয়েছে যে ট্যাগ ইনপুট যাই দেব আউটপুট তাই প্রদর্শন করবে। যেহেতু ইনপুট যাই দেব আউটপুট তাই প্রদর্শন করবে,
তো এই ট্যাগ ব্যবহার করলে হবে, না ব্যবহার করলে কোনো সমস্যা নাই, ব্যবহার করলে সুন্দর হবে। লিস্টেড টেবিল, ও আচ্ছা ভালো কথা বলছেন সাদি ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এই টেবিল ট্যাগটাকে ক্লোজ করতে হবে। তো এই যে এইখানে এই টেবিল এর পরে এক্স্যাক্টলি যে এই জায়গায় এই টেবিল ট্যাগটাকে ক্লোজ করতে হবে। এই যে এই জায়গায় আমার জায়গা নেই, আমি এখানে ইয়া দিয়ে লিখে দিচ্ছি, ঠিক এই জায়গায় টেবিল ট্যাগটাকে ক্লোজ করতে হবে। তারপরে বডি ক্লোজ, তারপরে টেবিল ক্লোজ। সাদে ইসলাম থ্যাংক ইউ। টিমের লাইনটার কথা বলছিলাম, এক লাইনে দিতে হবে কিনা। হ্যাঁ এটা তো এক লাইন, এই টিমের পরে ভিডিও, এটা তো ভাই এক লাইন, এটা তো এক লাইনে দিতে হবে, এটা তো এক লাইনেই আছে। টিমের পরে ভিডিও, ভিডিও হচ্ছে আন্ডারলাইন আকারে আছে। তাসনি বা লেট হয়ে গেল, হ্যাঁ লেট হয়ে গেছে। যদি এটা আপনাদের বোঝা হয়ে থাকে তাহলে আমরা নেক্সট কোডে যাব। একটু অনুগ্রহ করে জানাবেন এখানে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে করবেন, নাহলে আমরা নেক্সট কোডে চলে যাব। সামিনা তানহা নেক্সট, ওকে। একটু বাকিরা একটু জানিয়ে দেন, আমরা যেন নেক্সটে চলে যেতে পারি। একটু বাকিরা কষ্ট করে জানিয়ে দেন। জায়েদ আহমেদ, ওকে 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 নেক্সট। দেখেন পরের প্রশ্ন, উপরোক্ত টেবিলে ভিডিওতে ক্লিক করলে, মানে এই যে ভিডিও আছে, এই ভিডিওতে যদি আপনি ক্লিক করেন তাহলে ইউটিউব সাইট এবং ফ্লাওয়ারে ক্লিক করলে, এই যে ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারে ক্লিক করলে ফ্লাওয়ার ডট জেপিজি ছবি প্রদর্শন করার জন্য কোডিং এ কি ধরনের পরিবর্তন আনতে হবে। এইটা খুবই সহজ, এটা সকলেই পারার কথা। মানে হচ্ছে এই ভিডিওতে ক্লিক করলে কি হবে, ইউটিউবের যে সাইট আছে সেই সাইট ওপেন হয়ে যাবে। তার মানে এই ভিডিওতে আমি কি করব, ইউটিউবের সাইটটা জাস্ট আমি হাইপার লিঙ্ক করে দিব, যে youtube.com, এটা জাস্ট আমি হাইপার লিঙ্ক করে দিব। আর এই ফ্লাওয়ারের মধ্যে আমি কি করব, যে ফ্লাওয়ারে ক্লিক করলে ফ্লাওয়ার ডট জেপিজি ছবিটা প্রদর্শন করার জন্য, ফ্লাওয়ারে ক্লিক করলে ছবি প্রদর্শন হবে। তার মানে ফ্লাওয়ারে ক্লিক করলে ছবি প্রদর্শন করবে, তো ফ্লাওয়ারে ছবি অ্যাড করতে বলছে। তার মানে এই ফ্লাওয়ারে কি করতে হবে, ছবিটা অ্যাড করে দিতে হবে, ফ্লাওয়ার বাটনে ছবিটা অ্যাড করে দিতে হবে, যেন ফ্লাওয়ারে ক্লিক করলে যেন ফ্লাওয়ার ডট জেপিজি ছবিটা যেন ওপেন হয়ে যায়। ঠিক আছে, ওকে। দেখেন আমরা শুরু করে দেই। HTML বডি, তারপরে কি করতে হবে, আমাকে অন্য কোনো কিছু করতে হবে না, শুধু বলছে যে ভিডিওতে ক্লিক করলে যেন দেখায়। এই যে আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিলাম, অ্যাঙ্কর ট্যাগে কি করতে হবে, তার অ্যাট্রিবিউট নিতে হবে। আমি হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটটা নিয়ে নিলাম, আর এখানে আমি লিঙ্কটা ঢুকায় দিলাম youtube.com, রাইট। কোন লেখাটায় ক্লিক করলে দেখাবে, ভিডিও লেখাটায় ক্লিক করলে ওপেন হবে ভিডিও। ঠিক আছে, তারপরে আমি কি করব, অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিব, কাজ শেষ। পরেরটা বলছে যে ফ্লাওয়ার লেখাটায় ক্লিক করলে ফ্লাওয়ার ডট জেপিজি ছবিটা প্রদর্শন করবে, যেন ফ্লাওয়ার লেখাটায় ক্লিক করলে ছবিটা প্রদর্শন করবে। তার মানে আমি যে কাজটা করব, ফ্লাওয়ারের ছবিটা দিয়ে দিব হচ্ছে আমি অ্যাঙ্কর ট্যাগে, অ্যাঙ্কর ট্যাগে দিয়ে দিব হচ্ছে ফ্লাওয়ারের ছবিটা। আচ্ছা, এটা আমরা ডিরেক্ট না করে একটু ভেঙে করি। যেহেতু ফ্লাওয়ারে ক্লিক করলে আমার যেহেতু ছবিটা ক্লিক করবে, তাহলে আমি আগে যেটা করতে পারি, আমি ফ্লাওয়ারের মধ্যে আলাদা একটা লিঙ্ক টেক্সট তৈরি করে নিতে পারি, যেন এই টেক্সটে ক্লিক করলে পরে যেন আমার এই ছবিটা প্রদর্শন হয়ে যায়। তার মানে প্রথমে যেটা করতে পারি, যে কোনো একটা টেক্সটে আমি এই ছবিটা রাখতে পারি। ঠিক আছে, আগে আমি ইনসার্ট করে নিই, আগে আমি ছবিটা ইনসার্ট করে নিচ্ছি আইএমজি ট্যাগ দিয়ে। সোর্স ফাইল হবে, ছবিটা কি হবে, ফ্লাওয়ার ডট জেপিজি। ঠিক আছে, ছবিটা আমি ইনসার্ট করে নিলাম, এবং ছবিটা এখন কোথায় দেখাবে, ছবিটা যে কোনো জায়গায় দেখাবে, কিন্তু আমার দেখাইতে হবে কোথায়,
ফ্লাওয়ারে, তার মানে এই ছবিটা ইনসার্ট করতে হবে কোথায়? ফ্লাওয়ার নামে একটা ট্যাগে যদি আমি ছবিটা ইনসার্ট করি, অল্টার এট্রিবিউট, কারণ আপনাদের তো এইচএসসি লেভেল, অল্টার এট্রিবিউট দিয়ে করলে তো একটা ট্রাফ হয়ে যাবে। অল্টার এট্রিবিউট দিয়ে তো 2-3 লাইন বেড়ে যাবে। শর্টকাট কেমনে করা যায়? যেহেতু ফ্লাওয়ারে ক্লিক করতে হবে এবং ফ্লাওয়ার ডট জেপিজি ছবি প্রদর্শন করার জন্য কুড়ি কি ধরনের পরিবর্তন আনতে হবে। ফ্লাওয়ারে ক্লিক করলে এই ছবিটা প্রদর্শন হবে। ফ্লাওয়ারে যদি সে ক্লিক করে, তাহলে ফ্লাওয়ারে যদি আমি লিঙ্কটা ঢুকে দিই ছবিটার, তাহলেই তো হচ্ছে। আচ্ছা, এইটাকে আমি রাখতে পারি কোথায়? আপনাদের কি নেস্টেড ট্যাগ আছে আপনাদের সিলেবাসে? দেখেন তো নেস্টেড ট্যাগ আছে কি? আপনারা কখনো নেস্টেড ট্যাগ পড়ছেন? নেস্টেড ট্যাগ ছাড়া তো এটা সম্ভব না। খন্দকার আছেন ভাই, ডাবল লিংক হবে। খন্দকার আছেন, ডাবল লিংক বলতে আপনাদের কি নেস্টেড ট্যাগ আছে কিনা এটা বলেন। নেস্টেড ট্যাগ থাকলে আমি নেস্টেড ট্যাগ দিয়ে করে দিচ্ছি। খন্দকার আছেন, প্রথম যেভাবে করতেছেন ওইভাবে হবে। প্রথম যেভাবে করতেছিলেন ওইভাবে হবে, কিন্তু ওইভাবে তো হচ্ছে যে লিঙ্কের ভিতরে লিঙ্ক নিতে হবে। ওইভাবে তো লিঙ্কের ভিতরে লিঙ্ক নিতে হবে। আচ্ছা দেখেন, আমি যদি ইমেজটাকে ইনসার্ট করছি, তো ইমেজটা যখন আমি ইনসার্ট করে কোথাও রাখতে হবে, আমি কোথায় রাখবো ইনসার্টটা? ছবিটা দেখেন, আমার কোন লেখাটায় ক্লিক করলে দেখাবে? ফ্লাওয়ার লেখাটায় ক্লিক করলে ওপেন হবে, তার মানে ফ্লাওয়ারটাকে রাখতে হবে। ভ্যালুটাতে পড়ে যাচ্ছি, ফ্লাওয়ার লেখাটায় ক্লিক করলে দেখাবে এবং কি ওপেন হবে? এখানে ছবিটা ওপেন হবে। তাহলে আমি এখানে ছবিটা দিয়ে দিই। ছবিটা হচ্ছে কি ফ্লাওয়ার ডট জেপিজি। দেখেন, ছবির নাম কি? ফ্লাওয়ার ডট জেপিজি। ঠিক আছে, তারপরে আমরা লিঙ্কটাকে ক্লোজ করে দিব। আইএমজি ট্যাগটাকে ক্লোজ করতে হবে। তারপর লিঙ্কটাকে ক্লোজ করে দিব এবং কোন লেখাটা ক্লিক করলে দেখাবে? ফ্লাওয়ার লেখাটায় ক্লিক করলে দেখাবে। তারপরে আমরা অ্যাঙ্কর ট্যাগটাকে ক্লোজ করে দিব। তারপরে বডি ক্লোজ করে দিব। তারপরে HTML ক্লোজ করে দিব। এই প্রশ্নটা আপনাদের এইচএসসি ফাইনালে ধরে নেন 100% আসবে না। 100% আসবে, কোনভাবে আসবে? কারণ আপনাদের তো নেস্টেড লুপ বাই নাই সিলেবাসে। হ্যাঁ, আপনাদের আসবে এরকম ভাবে যে ফ্লাওয়ার ছবিটা, এই ছবিটা ওয়েব পেজে যুক্ত করে, এরকম ভাবে আসবে। কিন্তু এই যে ফ্লাওয়ার লেখাটা ক্লিক করলে দেখাবে, কারণ আপনাদের তো নেস্টেড লুপ নাই। আপনি লেখার লিঙ্কে কিভাবে আপনি ছবি যুক্ত করবেন? লিঙ্কে আমি ছবির মধ্যে লিঙ্ক যুক্ত করতে পারি। দেখেন, আমি চাইলে ছবিতে কি করতে পারি? একটা পিকচারের মধ্যে লিঙ্ক যুক্ত করে দিতে পারি। একটা পিকচারে আমি লিঙ্ক দিতে পারি, কিন্তু একটা লিঙ্কে পিক করার জন্য নেস্টেড লুপ মানতে হবে। দুইটা কিন্তু দুই জিনিস। একটা হচ্ছে পিকচারে লিঙ্ক অ্যাড করা, আর হচ্ছে লিঙ্কে পিকচার অ্যাড করা। পিকচারের মধ্যে লিঙ্ক অ্যাড করতে হবে খুব সহজেই। আপনি যদি চান আপনার পিকচারে লিঙ্ক অ্যাড করে দিতে, এটা ইজিলি করে দিতে পারবেন। ওকে, দেখেন নেক্সট। নিচের প্রদর্শনগুলো দেখো এবং
দেখেন এখানে একটা অ্যালগরিদম দেওয়া আছে, এখানে একটা অ্যালগরিদম দেওয়া আছে। কাজ শুরু করছে, বর্ষ বা সাল ইনপুট দিতে হবে, ভালো কথা। বর্ষটি 400 দ্বারা বিভাজ্য হলে 4 নং ধাপে যায়। ও আচ্ছা, বুঝে গেছি, এটা হচ্ছে লিপ ইয়ারের। হ্যাঁ, এটা হচ্ছে লিপ ইয়ারের অ্যালগরিদম। লিপ ইয়ার অধিবর্ষ, লিপ ইয়ার, এটা হচ্ছে লিপ ইয়ারের অ্যালগরিদম। লিপ ইয়ার আপনাদের পড়ে আসছেন। দেখেন, উপরোক্ত অ্যালগরিদম অনুসারে ফ্লো চার্ট তৈরি করো। লিপ ফ্লো চার্ট আমার শর্ট সাজেশনে খুব সুন্দর করে দিয়ে দেওয়া আছে, লিপ ইয়ারের ফ্লো চার্ট, এবং আমি এটা অনেকবার আপনাদেরকে বুঝাইছি। লিপ ইয়ারের ফ্লো চার্ট অনেকবার আপনাদেরকে বোঝানো হয়েছে, লিপ ইয়ারের ফ্লো চার্ট, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু ফ্লো চার্টটা করে ফেলি। লিপ ইয়ারের ফ্লো চার্টটা দেখেন। সাল ইনপুট নিতে হবে, রাইট। আমি ওয়াই নামে একটা সাল ইনপুট নিলাম, তারপরে কি করতে হবে? সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা কি? সিদ্ধান্তটা একটু বড়, এটা একটু বড় করে নিই, কারণ এখানে সিদ্ধান্তটা কি অনেক বড়। প্রথম সিদ্ধান্ত কি? প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে এই ইয়ারটা যদি 400 দিয়ে ভাগ যায় এবং ভাগফল যদি ভাগশেষ 0 হয়, এবং এই সালটা যদি 100 দিয়ে ভাগ না যায়, নট ইকুয়াল 0, অথবা এই সালটা যদি 4 দিয়ে ভাগ যায়, ভাগফল 0 হয়। হ্যাঁ, এই যে এইখান থেকে এতটুকু একটা কন্ডিশন, আর এইখান থেকে এতটুকু একটা কন্ডিশন, আর হচ্ছে আরেকটা কন্ডিশন। যদি এই কন্ডিশন সত্য হয়, এটা যদি কি হয়? ইয়াস হয়, তাহলে এই সালটা কি প্রিন্ট করবে? সালটা প্রিন্ট করবে কি? এটা লিপ ইয়ার। আর যদি সালটা কি হয়? মিথ্যা হয়, নো হয়, তাহলে কি প্রিন্ট করবে? নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার, ঠিক আছে। ফাইনালি কি হবে? প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। এই হচ্ছে ফ্লো চার্টের বুঝছেন কিনা বলেন? লিপ ইয়ারের শর্তটা মনে রাখবেন। শর্ত হচ্ছে যদি একটা সাল 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, এবং 4 দিয়ে ভাগ করলে, সরি 100 দিয়ে যদি ভাগ না যায়, ওই ইয়ারটা যদি 100 দিয়ে ভাগ না যায়, এবং হচ্ছে কি, অথবা হচ্ছে কি, এটা 4 দিয়ে ভাগ যায়। আমি কন্ডিশন ভুল লিখছি, না ঠিকই আছে, ঠিকই আছে। এটা হচ্ছে একটা কন্ডিশন, এটা হচ্ছে আরেকটা কন্ডিশন, আর টোটালটা হচ্ছে আরেকটা কন্ডিশন, ঠিক আছে। ঢাকা কলেজ, যে এখানে লেখা আছে ঢাকা কলেজ, লিপ ইয়ারের অ্যালগরিদম আমার শিটেও দেওয়া আছে। এটা আশা করছি সকলে পারার কথা। এটা আমার এর আগে এটা অনেকবার পড়ানো হয়েছে। পরেরটা দেখেন, উপরিক্ত অ্যালগরিদম অনুসারে সি ভাষা একটা প্রোগ্রাম লেখো, মানে হচ্ছে লিপ ইয়ারের সি প্রোগ্রাম। দেখেন, হেডার ফাইল নিয়ে নিলাম, আমরা মেইন ফাংশন থেকে শুরু করলাম। আমি ওয়াই নামে সালটা নিয়ে নিলাম, সালটা স্ক্যান করে নিয়ে নিলাম। এবার কন্ডিশন দিব, যদি এই সালটা 400 দিয়ে ভাগ যায়, এবং এই সালটা যদি 100 দিয়ে ভাগ না যায়, অথবা এই সালটা যদি 4 দিয়ে
4 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। আচ্ছা, এটা তো ডাবল ইকুয়াল দিয়ে দেন, হ্যাঁ, যেহেতু আমি সি প্রোগ্রাম লিখতেছি, ডাবল ইকুয়াল দ্বারা কিন্তু লজিক্যাল অপারেটর বোঝায়, ঠিক আছে। এখানে একটা দিলে হবে, যেহেতু নট ইকুয়াল বোঝানো হয়েছে। ডাবল ইকুয়াল দ্বারা কিন্তু সমান বোঝায়। এখানে একটা জিনিস আপনাদেরকে একটু বুঝাই, এক্স ইকুয়াল ওয়াই আর এক্স ডাবল ইকুয়াল ওয়াই, এই দুইটা সিনট্যাক্সের মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? একটা হচ্ছে এক্স ইকুয়াল ওয়াই আর একটা হচ্ছে এক্স ডাবল ইকুয়াল ওয়াই, দুইটা সিনট্যাক্সের মধ্যে পার্থক্য কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি বলে দিই। এক্স ইকুয়াল ওয়াই মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু এক্স এর কে স্টোর করা, এটা হচ্ছে এক্স ইকুয়াল ওয়াই। মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু যদি 2 থাকে, আমি যদি লিখি এক্স ইকুয়াল ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 2। তার মানে কি ওয়াই এর ভ্যালু এক্স এর মধ্যে স্টোর করলাম, এইটা দ্বারা হচ্ছে বোঝায়, এক্স ইকুয়াল ওয়াই দ্বারা এটা বোঝায়। আর যখন আমি বলবো এক্স ইকুয়াল ওয়াই, এই সিনট্যাক্স এর মানে হচ্ছে যে এক্স এবং ওয়াই তারা কি ইকুয়াল, তারা হচ্ছে সমান, এক্স ও যত ওয়াই ও তত। আমি আবারও বলতেছি, এক্স ইকুয়াল ওয়াই মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু এক্স এর মধ্যে স্টোর করা, আর এক্স ইকুয়াল ওয়াই মানে হচ্ছে দুইটা ভেরিয়েবলের মান সমান। ওকে ওকে। যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে কি প্রিন্ট করব? এই সালটা কি লিপ ইয়ার। আর যদি এই কন্ডিশন সত্য না হয় তাহলে ডিরেক্ট এলসে আইসা কি প্রিন্ট করবে? নট লিপ ইয়ার। ওকে, এই হচ্ছে সি প্রোগ্রাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, দ্রুত দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। দ্রুত বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে দ্রুত বলেন, কারো প্রশ্ন থাকলে দ্রুত বলেন। সামির আদান, আপনি স্টিকার দেওয়া শুরু করছেন কেন ভাই? আপনি স্টিকার দেওয়া শুরু করছেন কেন? স্মৃতি সি প্রোগ্রামের এমসি করালেন না তো? কালকে করাবো না একটা, কালকে করাবো। পূর্বশী স্মৃতি আবার। আপনি যদি লিপ ইয়ারের এই কন্ডিশন বুঝেন তাহলে তো আপনি প্রশ্ন করার কথা না। লিপ ইয়ার মানে হচ্ছে অধিবর্ষ 4 বছর পরে পরে আসে। একটা লিপ ইয়ার, একটা বছর কখন লিপ ইয়ার হবে বা অধিবর্ষ হবে, যদি ওই বছরটা প্রথম, কি রে ভাই, প্রথম কন্ডিশন হচ্ছে ওই বছরটা যদি, ওই বছরটা যদি 400 দিয়ে ভাগ যায়। সিনট্যাক্সের মানে কি? এইটাকে বলা হচ্ছে মডুলাস। সি প্রোগ্রামের ভাষায় পার্সেন্টকে বলা হয় মডুলাস। আর এই পার্সেন্টের কাজ হচ্ছে ভাগশেষ বের করা। যেমন আমি যদি 5কে 2 দ্বারা ভাগ দেই তাহলে ভাগফল হবে কত? ভাগফল হবে হচ্ছে 2 আর ভাগশেষ হবে হচ্ছে 1। মানে আমি যদি এই সিনট্যাক্স লিখি যে 5/2 তাহলে হবে 2, আর আমি যখন লিখবো 5% 2 তখন রেজাল্ট হবে হচ্ছে 1। কারণ পার্সেন্ট দ্বারা সি প্রোগ্রামে বোঝায় হচ্ছে ভাগশেষ। 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে? 1। এই হচ্ছে সিনট্যাক্স মধ্যে পার্থক্য, যদি আমি ভাগশেষ বের করতেছি। হ্যাঁ, অর্থাৎ একটা বছরকে যদি 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি 0 আসে, এটার মানে হচ্ছে যদি 400 দিয়ে ভাগ যায়, ভাগ গেলেই তো কি ভাগশেষ 0 আসবে, রাইট? যদি 0 আসে এবং 100 দিয়ে যদি ভাগ না যায়, মানে ভাগশেষ যদি 0 না আসে, নট ইকুয়াল 0, যদি দেখেন নট ইকুয়াল 0 মানে হচ্ছে যদি 0 না আসে, এতটুকু হচ্ছে একটা কন্ডিশন। অথবা 4 দিয়ে ভাগ গেলে যদি 0 আসে, যদি এই কন্ডিশন পুরোটা মানে, তাহলে আমি বলবো এই সালটা হচ্ছে লিপ ইয়ার, অন্যথায় এটা লিপ ইয়ার না। ওকে, নেক্সট প্রশ্ন দেখেন।
চিত্র একে কি দেওয়া আছে হাফ অ্যাডার, আর চিত্র 2 এ দেওয়া আছে হচ্ছে একটা ফুল অ্যাডার। উদ্দীপকে ব্যবহৃত চিত্র 2 এর কার্যক্রম সত্যক সারণী লজিক গেট সহ দেখাও। এটা আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সে রিভিশন কোর্সে অনেকবার দেখানো হয়েছে। সত্যক সারণী লজিক গেট, এটা কি ফুল অ্যাডারের। তারপরে প্রশ্ন বলছে কিভাবে চিত্র 2 বাস্তবায়ন করা যায়, মানে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। এটা আমি ওই দিনও পড়াইছি 2 দিন আগে, হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। আচ্ছা এইটা আমি একটু দেখায় দিই, আর এটা নিজেরা আপনারা করে প্র্যাকটিস করবেন বাসায়। হ্যাঁ, আপনাদেরকে বললেও লাভ নাই, SW কেউই জমা দেন না, এটা বললে নিজের কাছে অপমান লাগে। আমি আপনাদেরকে বলবো না, আপনারা পড়াশোনা করেন আর না করেন কোনো সমস্যা নেই। যদি করেন ভালো, প্র্যাকটিস করলেন, দেখাইলেন, অসুবিধা হলে নিজে আবার করলেন, ঠিক আছে। এখন যদি আপনি করতে গিয়ে আটকে যান, এইটা সমাধান করার সুযোগ আছে। পরীক্ষার হলে করতে গিয়ে আটকে গেলে এটার কিন্তু আর সুযোগ নাই। এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন। চিত্র 1 হচ্ছে কি হাফ অ্যাডার, চিত্র 2 কি, চিত্র 2 হচ্ছে ফুল অ্যাডার। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাসনিম এখন পারি এটা আর না আক্তার লজিকের থেকে আনসারই করবো না, এটা অনেক ভালো, আনসার না করলেও ভালো। আচ্ছা দেখেন, চিত্র 2 এর কার্যক্রম সত্যক সারণী লজিক গেট দেখো, এটা একটু আমি দেখায় দিই। চিত্র 2টা কি ছিল, একটা ফুল অ্যাডার ছিল। ফুল অ্যাডারের টু কিরকম, ইনপুট কটা, ইনপুট হচ্ছে 3টা, এই যে 3টা ইনপুট, দুইটা এ বি সি, 3টা ইনপুট আর আউটপুট কি, একটা সাম আর একটা কি ক্যারি। সি 2টা হয়ে গেছে, রাইট, এটার নাম দিলাম তাহলে C0, ঠিক আছে। হয়েছে, একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তারপরে 2টা 0 2টা 1, তারপরে 4টা 0 4টা 1, ঠিক আছে। দেখেন এই 3টা যোগ করলে সামও 0 ক্যারিও 0, 1 যোগ করলে 1 ক্যারি 0, 1 যোগ করলে সাম 1 ক্যারি 0, 1 1 যদি যোগ করি তাহলে কত হবে 0, আর ক্যারি হবে হচ্ছে 1। দেখ এই 1 1 যদি যোগ করেন, 1 1 যদি যোগ করেন, 0 1 1 যদি যোগ করেন তাহলে সাম কত হবে 0, আর ক্যারি কত হবে 1। এই জিনিসটা এখানে লেখা হয়েছে, কেউ আর বলেন লিখলেন। এই 1 যোগ করলে সাম 1 ক্যারি 0 0 1 0 1, 3 যোগ সাম 1 ক্যারি, ঠিক আছে। এই তো ট্রুথ টেবিল ড্র করতে বলছে, লজিক গেট, লজিক গেটও আঁকতে হবে। তাহলে লজিক গেটের আগে আমাকে কি করতে হবে, সমীকরণ লিখতে হবে, রাইট। সমীকরণ লিখে ফেলি। এখানে সামের সমীকরণটা কি, সামে কোথায় কোথায় 1 আছে, এই যে এইখানে 1 আছে, এইখানে 1 আছে, রাইট। সামে এই জায়গাগুলোতে 1 আছে, রাইট। এখন 1 আছে কয়টা, একটা 2টা 3টা 4টা 1 আছে। ইনপুট কি কি এবিসি, তার মানে এবিসি কয়টা হবে 4টা এবিসি হবে। এবিসি 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 এবিসি, রাইট। ওকে, এবার দেখেন প্রথম এবিসির ক্ষেত্রে C1 এবি হচ্ছে 0, তার মানে কি এবি কে নট করে দিতে হবে। পরেরটার ক্ষেত্রে B1, তার মানে বাকি দুইটা নোট করে দিতে হবে। পরেরটার ক্ষেত্রে A1, তার মানে বাকি দুইটা নোট করে দিতে হবে। লাস্টটার ক্ষেত্রে 3টাই 1, তার মানে এখানে কোথাও নোট হবে না। তারপরে ক্যারিতে আসেন, ক্যারিতে 1 কয়টা, ক্যারিতে 1 কয়টা, এই যে একটা 1 2টা 1 3টা 1 4টা 1, ক্যারিতে 1 কয়টা 4টা, তার মানে এবিসি কয়টা হবে 4টা হবে। এই যে এবিসি 1টা 2টা 3টা 4টা। এবং দেখেন তো প্রথম 1 এর ক্ষেত্রে
বি সি ওয়ান এ হচ্ছে 0, তার মানে এতে নট হবে। পরের ওয়ানের ক্ষেত্রে এ ওয়ান সি ওয়ান বি হচ্ছে 0, এই যে বি কে নট করে দিলাম। পরের ওয়ানের ক্ষেত্রে এ বি ওয়ান সি হচ্ছে 0, এই যে সি কে নট করে দিলাম। পরেরটার ক্ষেত্রে কি তিনটায় 1, তার মানে কোথাও কি নট হবে না। এই হচ্ছে সমীকরণ, ঠিক আছে। এবার এখান থেকে সার্কিটটা নিজেরা ড্র করে ফেলবেন, সার্কিট নিজেরা পারবেন, সার্কিট নিজেরাই পারবেন, সার্কিট আমি করাবো না, সার্কিটটা একটু নিজেরা করে ফেলেন, সার্কিটটা নিজেরাই করে ফেলেন। কিন্তু বিরক্ত লাগে, এই জন্য আমার শিটে দেই নাই, কারণ আপনারা এই লজিক গেট ছাড়াও ভালো রেজাল্ট করতে পারবেন, ঠিক আছে। মাত্র 8টা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন দিবেন, এটা তো কোনো ব্যাপারই না। 8টা প্রশ্ন থেকে 4 প্রশ্ন, এর এতটুকু বুঝছেন কিনা? সার্কিট ড্র করতে পারবেন কিনা একটু দ্রুত জানান, দ্রুত জানান। 36 বেজে গেছে। সার্কিট ড্র করতে পারবেন কিনা একটু দ্রুত জানিয়ে দেন। স্মৃতি পারবো, ব্রিলিয়েন্ট, এই তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমাদের। বাকিরা নিয়ে দেন, বাকিরা সকলে মনা মাহি, আপনাকে অনেকদিন পরে দেখলাম, ফয়সাল মাহি। ওকে নেক্সট, এটা হচ্ছে কি? এটা হচ্ছে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, ঠিক আছে। এটা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা নিজেরা করে একটু কষ্ট করে আজকে, এতদিন যাই করছেন করছেন, আজকে ক্লাস শেষ 10 মিনিট করে লাগার কথা না। এটা আমি ওই দিনও আপনাদেরকে বুঝাই দিয়েছি, প্রিভিয়াস ক্লাস লেকচার পেয়ে যাবেন। হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা একটু করে গ্রুপে এসডব্লিউ এর জমা দিয়ে দিন, হ্যাঁ এসডব্লিউ এর কথাটা জমা দিয়ে দিন, একটু শেষে জমা দিয়ে দিবেন। ভেরি গুড, দেখেন পরেরটা। জাকির তার 3 ছেলেকে যথাক্রমে XYZ টাকা দিলেন, ভালো কথা। যথাক্রমে কথাটার মানে হচ্ছে প্রথমটা প্রথম, দ্বিতীয় তৃতীয় তৃতীয়। তিনি সি প্রোগ্রামের সাহায্যে প্রদানকৃত টাকার গড় নির্ণয় করলেন, ভালো কথা। XYZ টাকা গসাগুর ফ্লোচার্ট এবং অ্যালগরিদম লিখো। গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট আর হচ্ছে অ্যালগরিদম লিখতে হবে। এরে ও লুপ, এরে তো আপনাদের সিলেবাসেই নাই ভাই। ঢাকা কলেজের টিচার এমন কেন ভাই? এরে তো জীবন হইব না পরীক্ষার মধ্যে। এরে কি আপনাদের সিলেবাসে আছে? স্ট্রিং এরে এগুলা কি আছে? আমি যতদূর জানি আপনাদের সিলেবাসে আছে কি শুধু ইফিলস আছে, লুপ আছে, এই দুইটাই। আর লুপের মধ্যে 3টা, একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ, ডয়েল। তারপরে সিতে কিন্তু আরো আছে, সিতে আছে হচ্ছে স্ট্রিং, স্ট্রিং আপনাদের সিলেবাসে আমি কোথাও পাইনি। তারপরে আছে হচ্ছে পয়েন্টার, তারপরে আছে হচ্ছে এরে। এই 3টা আপনাদের সিলেবাসে আমি পাইনি, আপনাদের সিলেবাসে শুধু পাইছি লুপ আর ইফিলস, এই 2টা জিনিসই পাইছি। স্ট্রিং, পয়েন্টার, এরে এগুলো কি আপনাদের সিলেবাসে আছে? অসংখ্য অসংখ্য প্রোগ্রামিং পারি না মোনা, আমার পেজে 2টা ক্লাস দেওয়া আছে, হ্যাঁ 2টা ক্লাস, লসক আশা করি শুধু 2টা ক্লাস দেওয়া আছে, একদম রেকর্ড ভিডিও। এটা অনেকে বলতেছিল পারি না, আমি রেকর্ড করে এই জিনিসটা বুঝাই দিয়েছিলাম। আমার ক্লাসে অনেকবার বুঝাইছি লসাগু গসাগু, লসাগু গসাগু ক্লাসে অনেকবার বুঝাইছি। পেজে একটু স্ক্রল করলে লসাগুর জন্য ছোট্ট 5 মিনিটের একটা ভিডিও পাবেন, আর গসাগুর জন্য ছোট্ট 5 মিনিটের একটা ভিডিও পেয়ে যাবেন। আমাদের প্লে উইথ আইসিটি পেজে একটু স্ক্রল করে নিচে গেলে পেয়ে যাবেন ভিডিওটা, ঠিক আছে। একটু স্ক্রল করে নিচে গেলে ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, এটা তাহলে আমি করাচ্ছি না, এর কারণ এটা হচ্ছে অলরেডি অনেকবার করাইছি। তারপরে হচ্ছে পেজেও আছে, একটু কষ্ট করে পেজ থেকে টিউটোরিয়াল দেখে নিন, এছাড়া তো আর কিছু নাইও না। করাই দিব, করানোর প্যাক কে কে না পকে কে কে, দেখি আমার ভালো চান কে কে। আর না একটা নাই ভাইয়া, কি নাই কি নাই কি নাই, কি নাই বলেন।
সামিরা তো না, স্কিপ করেন, এটা এ থেকে দেখে নিন, শরীরটা খারাপ লাগছে। প্রেগন্যান্সি মহিলার মতো বমি বমি আসতেছে কেন জানি সকাল থেকে। আচ্ছা তাহলে ক্লাসটা কারো কোনো প্রশ্ন থাকলে আমরা ক্লাসটা শেষ করি। গটা গড়ান গসাগো ফ্লোচার্ট, গসাগর ফ্লোচার্ট কি ইম্পর্টেন্ট? এতটাও ইম্পর্টেন্ট না, যেহেতু দিছে কিন্তু করে রাখতে পারেন। হ্যাঁ, ফ্লোচার্ট তো করলে ঝামেলা নাই ভাই, তত করবেন ততই তো ভালো। একজনে বলতেছে ফ্লোচার্ট করে দিতে, গসাগর ফ্লোচার্ট করে দিতে। আচ্ছা গসাগুলোর উপরে আমি একটু আলোচনা করে দিই, যেহেতু বলতেই আসছেন আমি একটু আলোচনা করে দিই আপনাদেরকে। জিসিডি আর একটা হচ্ছে এলসিএম। এখানে জিসিডির কথা বলছি। জিসিডি মানে হচ্ছে গসাগু আর এলসিডি মানে গসাগু। আমি দুইটা একসাথে আলোচনা করে দিই কিভাবে আপনারা বের করবেন। মনে করেন আপনাকে বললো 10, 12, 15, এই তিনটা সংখ্যার মধ্যে আপনাকে বললো গসাগু বের করতে। ঠিক আছে, আপনাকে বললো কি তিনটা সংখ্যার মধ্যে গসাগু বের করতে। একটা কথা মনে রাখবেন, গসাগু মানে হচ্ছে যেই নাম্বারগুলো থাকবে, গসাগুটা হবে হচ্ছে এই নাম্বারগুলোর মধ্যে ছোট নাম্বার যেটা, তার থেকে 1 পর্যন্ত যে কোনো সংখ্যা একটা সংখ্যা। আমি আবারও বলতেছি, মনে করেন 16, 6 আর হচ্ছে 10, এই তিনটা সংখ্যার মধ্যে আমাকে গসাগু ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, গসাগু হবে হচ্ছে এই তিনটা সংখ্যার মধ্যে যে ছোট নাম্বার, তিনটা সংখ্যার মধ্যে ছোট নাম্বার হচ্ছে 6। এই 6 থেকে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার মধ্য থেকে যে কোনো একটা সংখ্যা হচ্ছে তাদের গসাগু। 6 থেকে 1 পর্যন্ত কি কি আছে? 6 আছে, 5 আছে, 4 আছে, 3 আছে, 2 আছে, 1 আছে। হয় 6 হবে, নয় 5 হবে, নয় 4 হবে, নয় 3 হবে, নয় 2 হবে, নয় 1 হবে। এখন আমরা কোন কন্ডিশন দিয়ে বার করবো কে হচ্ছে আমার গসাগু? বার করার নিয়ম হচ্ছে, প্রথম স্টেপের কাজ হচ্ছে যেই সংখ্যাগুলো দেওয়া থাকবে তার মধ্যে ছোট নাম্বার খুঁজে বের করা। 1 নাম্বার কাজ কি? 1 নাম্বার কাজ হচ্ছে ছোট নাম্বার খুঁজে বের করা। ওকে, এখন তিনটা সংখ্যার মধ্যে ছোট নাম্বার, বড় নাম্বার, এগুলো আমরা অলরেডি পড়ে আসছি। তাহলে আমরা ছোট নাম্বার হোক বড় নাম্বার হোক খুঁজে বের করে ফেলতে পারবো। আমাকে গসাগুর ক্ষেত্রে কি বের করতে হবে? ছোট নাম্বার। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে আমি যে ছোট নাম্বারটা খুঁজে বের করব, এই ছোট নাম্বার দ্বারা সবগুলাকে ভাগ করব। যেমন এই তিনটা সংখ্যার মধ্যে ছোট নাম্বার হচ্ছে 6, এই 6 দিয়ে তিনটাকে ভাগ করব। এই 16কেও 6 দিয়ে ভাগ করব, তারপরে এই 6কেও 6 দিয়ে ভাগ করব, এই 10কেও 6 দিয়ে ভাগ করব। মানে যতগুলো সংখ্যা থাকবে যাদের মধ্যে গসাগু বের করতে বলবে সবগুলাকেই ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। যখন এই 6 দিয়ে ভাগ করলে সবগুলাতেই ভাগ যাবে, এইটাই হচ্ছে আমার গসাগু। একটু খেয়াল করেন, 16-র মধ্যে কি 6 দিয়ে ভাগ যায় না, তার মানে 6 আমার গসাগু হবে না। তারপরে 6 বাদ দিয়ে পরে আমি 5 দিয়ে চেক করব। 6 বাদ দিয়ে পরে আমি 5 দিয়ে চেক করব। 5 দিয়ে কি সবগুলোর মধ্যে ভাগ যায়? 5 দিয়ে শুধু 10-এর মধ্যে যায়, 20-এর মধ্যে যায় না, তার মানে 5ও আমার গসাগু হবে না। তারপরে 4 দিয়ে ভাগ দেব। 4 দিয়ে কি সবগুলোর মধ্যে ভাগ যায়? 4 দিয়ে 16-র মধ্যে যায়, 6-এর মধ্যেও যায় না, 10-এর মধ্যেও যায় না, তার মানে কি 4ও আমার গসাগু না, মানে এক এক করে কমে আসবে। 3 দিয়ে কি সবগুলোর মধ্যে ভাগ যায়? না। তারপরে 2 দিয়ে চেক দিব, 2 দিয়ে কি সবগুলোর মধ্যে ভাগ যায়? হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন, 2 দিয়ে 16-এর মধ্যেও ভাগ যায়, 6-এর মধ্যেও যায়, 10-এর মধ্যে যায়, তার মানে 16, 6, 10 এদের গসাগু হচ্ছে 2। ঠিক আছে, তারপরে যদি 2 দিয়েও না যেত তাহলে 1 দিয়ে চেক দিত। তার মানে 2 নাম্বার স্টেপে কাজ কি? এই দিয়ে ভাগ করা। এবং 3 নাম্বার স্টেপে কাজ কি? 3 নাম্বার স্টেপে কাজ হচ্ছে কি লুপ চালানো, এবং লুপটা চলবে কত থেকে? এই ছোট নাম্বার থেকে চলবে কত পর্যন্ত? চলবে 1 পর্যন্ত। আবারও বলতেছি, 3 নাম্বারে কি করব? লুপ চালাবো। লুপ শুরু হবে কত থেকে? 6 থেকে, চলবে কত পর্যন্ত? 1 পর্যন্ত। আমি লুপ চালাতে থাকবো, যখন আমি দেখবো যে সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে তখন আমি আনসারটা পাওয়া যাবো, লুপ ব্রেক করে চলে আসবো। আমি একটা তাহলে সি প্রোগ্রাম করাই ফেলি, তাহলে আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, মনে করেন
10 20 এদের মধ্যে আমি গসাগু বের করব। দেখেন আমি বেসিক স্ট্রাকচারটা লিখতেছি না, আমি ডাইরেক্ট মেইন পয়েন্টে চলে আসতেছি। প্রথম কাজ কি? ছোট নাম্বার খুঁজে বের করা। এই যে আমি ছোট নাম্বার খুঁজে বের করতেছি। 10 20 30 না নিয়ে আমি XYZ নিই, ঠিক আছে? আপনি ডিরেক্ট মান নেও বলে ডিরেক্ট মান এই নিয়ে করে, যেহেতু প্রথম ডিরেক্ট মান এই নিয়েছি 10, প্রথম কি কি জানি নিয়েছিলাম 15 10 আর একটা কি 20, তিনটার সংখ্যা। প্রথম আমি চেক দিব যে 15 যদি আমার কি ছোট নাম্বার খুঁজে বের করতে হবে। 15 যদি 20 এর চেয়ে ছোট হয় এবং 15 যদি 10 এর চেয়েও ছোট হয়, যদি দুইটা কন্ডিশনে মানে, তাহলে আমি কি করব বলবো 15 হচ্ছে কি ছোট সংখ্যা এবং এই ছোট সংখ্যাটা x নামে একটা ভেরিয়েবলে রেখে দিলাম, ঠিক আছে? এই ছোট সংখ্যাটাকে মনে করি, তাহলে ছোট সংখ্যা হচ্ছে 15, ছোট সংখ্যাকে রেখে দিলাম। যদি এই কন্ডিশন না মানে 15 20 না দিয়ে XYZ দিয়ে করে, তাহলে আপনারা বুঝতে পারবেন সহজে, কারণ 15 20 দিয়ে করলে হিবিজিবি লাগাই দিবেন। দেখেন এক যদি y এর চেয়ে ছোট হয়, আবার এক যদি আমার z এর চেয়েও ছোট হয়, তাহলে p নামে একটা ভেরিয়েবল নিলাম, বলে দিলাম কি x হচ্ছে ছোট সংখ্যা, ঠিক আছে? ছোট সংখ্যাটা p তে রেখে দিই। যদি এখান থেকে আমি ছোট সংখ্যা পাই, তাহলে পরবর্তী কন্ডিশন চেক দিব যে y যদি x এর চেয়ে ছোট হয় এবং y যদি ছোট হয়, তাহলে আমি বলে দেব কি z হচ্ছে ছোট, এখানে y হচ্ছে কি ছোট সংখ্যা, ছোট সংখ্যাটা কোথায় রাখলাম p তে। অন্যথায় দুপুরে দুটা কন্ডিশন যদি না সত্য হয়, তাহলে আমি ইজিলি বলে দেব কি z হচ্ছে কি ছোট সংখ্যা। এই যে আমি দেখেন ছোট সংখ্যা বের করে ফেললাম। হ্যাঁ, ছোট সংখ্যা কোথায় রাখলাম? আমি p নামে ভেরিয়েবলে রাখলাম। দেখেন এইখানে যদি x ছোট হয় p তে রাখলাম, y ছোট হলেও p তে রাখলাম, z ছোট হলেও p তে রাখলাম। তার মানে কি p টা ছোট সংখ্যা, আমি ছোট সংখ্যা পায়ে গেছি। 2 নাম্বার স্টেপে কাজ কি? 2 নাম্বার স্টেপে লুপ চলবে কত থেকে? p থেকে কত চলবে লুপটা? লুপটা কত পর্যন্ত চলবে? 1 পর্যন্ত চলবে। আমি বলেছিলাম যে ছোট সংখ্যা থেকে 1 পর্যন্ত, তাহলে লুপটা চলবে কত পর্যন্ত? 1 পর্যন্ত চলবে এবং প্রতিবার কি 1 কমতে থাকবে। আর প্রতিবার কি হবে? প্রতিবার যদি এই প্রত্যেকটা সংখ্যাকে, মানে কি কি সংখ্যা ছিল, সংখ্যা কি কি ছিল XYZ, এই প্রত্যেকটা সংখ্যাকে যদি এই i দিয়ে ভাগ করি এবং বাক্সে যদি 0 আসে এবং y কেও ভাগ করব, y কেও i দিয়ে ভাগ করব, বাক্সে যদি 0 আসে এবং এই z কেও i দিয়ে ভাগ করব, বাক্সে যদি 0 আসে, যদি এই কন্ডিশন সত্য হয়, তাহলে আমি কি করব এই i রেজাল্টটা পাওয়া গেল। তখন আমি মনে করেন জিসিডি নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, এই জিসিডি ভেরিয়েবল আমি কি করলাম এই রেজাল্টটা রেখে দিলাম। যখন এই i দিয়ে মানে অত ছোট সংখ্যা দিয়ে সবগুলোর মধ্যে ভাগ যাবে, সবগুলোর মধ্যে যখন ভাগ যাবে জিসিডি পেয়ে যাব এবং ব্রেক দিয়ে স্টেটমেন্ট থেকে বের হয়ে চলে আসব। ফাইনালি এই জিসিডি ভেরিয়েবলের মানটা প্রিন্ট করে দিব। এই হচ্ছে গসাগুর লজিক। হ্যাঁ, XYZ এর মান স্ক্যান করে নিতে হবে। আমি তো বেসিক স্ট্রাকচার দেখাই নাই, আমি জাস্ট মেইন থিমটা দেখাইলাম। এই জিসিডি এবং এলসিএম এর একটা ভিডিও আছে, একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝে যাবেন। আপনাদেরকে এখন একটু নর্মালি বুঝাই। হ্যাঁ, মনে করেন 10 15 20 এই তিনটার মধ্যে আমি কি বের করব? গসাগু বের করব। এই তিনটার মধ্যে ছোট নম্বরকে 10 15 20, এই তিনটার মধ্যে ছোট নম্বরকে 10। তার মানে এইখানে পি এর ভ্যালু কত হবে? 10। এই যে এই কাজটা করার পরে কিন্তু আমি ছোট নাম্বারটা বের করে ফেলবো। ছোট নাম্বার কত পেয়ে যাব? ছোট নাম্বার কত? 10। এবার এখানে লুপটা কত থেকে শুরু হবে? 10 থেকে শুরু হবে, মানে ছোট নাম্বার থেকে। যে এখানে তো আমি পি তে স্টোর করছিলাম ছোট নাম্বারটা, এই 10 থেকে শুরু হবে, 1 পর্যন্ত চলবে, প্রতিবার এক এক করে কমে আসবে। প্রতিবার কি করতে থাকবে? ভাগ করতে থাকবে। দেখেন এই যে x কে ভাগ করবে, y কে ভাগ করবে, z কে ভাগ করবে। মানে কোন কাজটা হবে এখানে আমি একটু দেখাই। দেখেন আমি ছোট নাম্বার কত পাইছি? 10। প্রথম সংখ্যা কি? 10। এই 10 দিয়ে ভাগ করবে, দেখবে বাক্সে 0 আসে কিনা। তারপরে আবার পরের সংখ্যা কত? 15। এই 15 রে 10 দিয়ে ভাগ দেবে, দেখবে বাক্সে 0 আসে কিনা। তারপরে সংখ্যা কত? 20। 20 দিয়ে কি করবে? 10 দিয়ে ভাগ করবে, দেখবে বাক্সে 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে 10 হচ্ছে কি আমার জিসিডি, যদি সবগুলোর মধ্যে ভাগ যায়। যদি ভাগ না যায় তারপরে এই যে 1 কমে যাবে, পি এর ভ্যালু 1 কমবে।
1 কমে এখানে কত হবে? 1 কমে এখানে 10 ছিল, এখানে তখন কত হবে? 9 হবে। দেখবেন 9 দিয়ে ভাগ যায় কিনা, না 9 দিয়ে সবগুলোতে ভাগ যায় না। পরে আবার 1 কমবে, 1 কমে কত হবে? 8 হবে। 8 দিয়েও দেখবে সবগুলোতে ভাগ। পরে আসবে কত? এরকম 6 7 6, তারপরে আসবে হচ্ছে 5। 5 দিয়ে দেখেন সবগুলোর মধ্যে ভাগ যায়। 5 দিয়ে 10-এর মধ্যেও যায়, 15-এর মধ্যেও যায়, 20-এর মধ্যেও যায়। তখন এই যে 5 যখন এখানে আসবে তখন 5 জিসিডিতে স্টোর হবে, আর লুপ পরে আর চলবে না, লুপ ব্রেক হয়ে চলে আসবে। যদিও আমি বলছি লুপটা 1 পর্যন্ত চলবে, কিন্তু লুপ 1-এ যাবে না, কারণ আমি আনসার পায়ে গেছি, 5 হচ্ছে আনসার। তখন ব্রেক মেরে লুপ থেকে বের হয়ে চলে আসবে, আর জিসিডি তখন কত হবে? আনসার কত হবে? 5। মানে 10 15 20 এদের গসাগু কত? গসাগু হচ্ছে 5। এইভাবে মূলত কাজ করে থাকে। মোশন ওকে দেখিনি। ওকে তাহলে রাখি। বাই 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 বাই। ভাইয়া এটা অনেক কনফিউজিং। কেন ভাই এটা কেন কনফিউজিং হবে? এটা একটু কনফিউজিং কারণ হচ্ছে আমিও যখন এটা পড়ছি ইউনিভার্সিটিতে, আমার এখনো মনে আছে, আমি আমার ইউনিভার্সিটি ম্যামদেরকে অনেক জ্বালাইছি। কারণ একটা জিনিস যখন আমি বুঝতাম না তখন ওদেরকে বারবার প্রশ্ন করতাম। কারণ কিছু জিনিস আছে, আর একটা জিনিস আমার মাথায় ঢুকতো না শুরুর দিকে। এটা হচ্ছে একটা, তার মধ্যে থেকে এটা হচ্ছে একটা। আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে পিরামিড তৈরি করা, মানে হচ্ছে এরকম, লাইক এরকম। এগুলা এগুলা লেভেলে নাই, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের ছিল। এরকম পিরামিড বের করা, তারপরে হচ্ছে এরকম নাম্বার গুলা বের করা, এরকম কিছু ছিল। যে এরকম 1 2 3 3 3 এরকম টাইপের ছিল। এগুলা একটু প্যাচ লাগতো, এগুলা প্রিন্ট আউট করে এগুলা করা, এগুলো নেস্টেড লুপ ছিল, তো এগুলো একটু প্যাচ লাগতো। কিভাবে আপনি যখন বুঝে যাবেন, বারবার প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে একদম ইজি মনে হবে। ঠিক আছে, ওকে 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 ওকে। সকলে ভালো থাকেন। কারো কোন প্রশ্ন থাকলে করেন, নাহলে আমি খেলা দেখবো আর কাজ করব। তাড়াতাড়ি বলেন। আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি, সিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার মানে হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার। ওকে 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 ওকে। আমি আর্জেন্টিনা ভাই, আমি আর্জেন্টিনা ডাই হার্ট ফ্যান। আমি আর্জেন্টিনা ডাই হার্ট ফ্যান। আমি কত বড় আর্জেন্টিনার ফ্যান, আমার সাথে যারা থাকে তারা জানে যে আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি। সেই কথাটা হচ্ছে যে 2014 সালে যখন জার্মানির সাথে যখন হারে লাস্টের দিক থেকে, আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি 3 দিন পর্যন্ত একদম ব্যাড, আমি কথাই বলতে পারছি না। আমি এতটা আর্জেন্টিনা ডাই হার্ট ফ্যান। আমার এখনো এই পরিবার, আমার পুরো পরিবার এখন আমার এই এটা বলতে